নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমরা প্রবাদ প্রবচন পড়ব। আজকে নির্মিত প্রবাদের দ্বিতীয় ক্লাস, আর টোটাল প্রবাদের উপর আমার 14 নম্বর ক্লাস। তোমরা জানো এর আগে আমি 14টা ক্লাস 13টা ক্লাস করে এসেছি। আমি প্রথম ক্লাসটা তোমাদের বারবার দেখে আসার অনুরোধ করব, কারণ সেখানে প্রবাদ কাকে বলে, প্রবাদের বৈশিষ্ট্য কী, কোনটাকে প্রবাদ বলবো কোনটাকে প্রবাদ বলবো না, এরকম ইত্যাদি বিষয় কিন্তু সেখানে আলোচনা করা আছে। ফলে সেটা যদি দেখে আসো পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। এবং আমার প্রবাদের ক্লাসের বিশেষত্ব এটা দেখবে যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছি যে প্রবাদের উৎপত্তিটা কিভাবে হয়েছে এবং কিভাবে আমরা তাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করবো সেটাও কিন্তু করার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছি। কারণ আমরা সাধারণত প্রবাদটা জানি, কিন্তু উৎপত্তি কোথা থেকে হলো এটা সাধারণত জানি না, কারণ মুখস্থ করে ফেলেছি, বা কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটাও অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। একটা বলে ফেললেই হয়তো বলে ফেলা, এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করে। তাই আমি প্রত্যেকটা প্রবাদকে কিন্তু ভেঙে বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আরেকটা জিনিস খেয়াল করবে বন্ধু, যে প্রবাদে কিন্তু আমি সরাসরি ক্যামেরায় থাকি না, কারণ প্রবাদ প্রবচনে তো বোর্ড ওয়ার্ক তো প্রয়োজন হয় না। ফলে আমি ক্যামেরার নেপথ্যে থেকেই কীভাবে তোমাদের ঠিকঠাকভাবে বিষয়টা বুঝিয়ে দিয়ে যায় সেই চেষ্টাটাই কিন্তু করেছি, আজও কিন্তু সেই চেষ্টাটা কিন্তু করব। ফলে যে নির্মিত প্রবাদের যে দ্বিতীয় ক্লাস তোমাদের, আর টোটাল 14 নম্বর ক্লাস, চলো বন্ধু সেই ক্লাসে সরাসরি চলে যাই। তোমাদের নোটের দরকার হলে রীতিমতন ভিডিওটা পজ করে তোমরা নোট ডাউন করে নিতে পারবে। তাছাড়া আমি বলেছি যে প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে শোনো বা করো। পরবর্তীকালে নোটের দরকার হলে ইউটিউব ব্যানারে গিয়ে দেখবে আমার ফোন নম্বর আছে, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আমি নোটের ব্যবস্থা কিন্তু করে দিতে কিন্তু তখন পারবো। দেখো বন্ধু, আজ নির্মিত প্রথম প্রবাদ যেটা আজকে ক্লাসে, সেটা হচ্ছে কোণের মা কাঁদে আর টাকার পুটলি বাঁধে। ব্যাপারটা কেমন বলো তো, যে কন্যা যখন বিক্রি করে দেয় মাতার যেমন হয় সেইরূপ একদিকে শোক, অপরদিকে কিন্তু অর্থ লালসা প্রকাশ পায়। এই বাক্যের সেরকমই কিন্তু প্রকাশ পেয়েছে। ঠিক আছে, যেমন আমার অন্যভাবে অন্য কথাটা মনে পড়ে যাচ্ছে, যে মেয়েরা বাপের বাড়িতে আসার পরে যখন শ্বশুরবাড়িতে চলে যায় তখন কাঁদে, আরেকদিকে পুটলি বাঁধে। মানে ব্যাপারটা কেমন বলো তো, অর্থাৎ চলে যাওয়ার সময় তারা কাঁদতে থাকে, মা বাবাকে ছেড়ে চলে যাবে বলে, আবার পুটলি বাঁধতে থাকে, অর্থাৎ যতটা এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব ততটা কিন্তু নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করে। ফলে সেটাও কিন্তু হয়, এটা আমি দেখেছি, আমার মতন করে আমি এটাকে বললাম। তাতে কতটা ঠিক বলে জানি না, কিন্তু বাস্তবে এটা দেখেছি, তাই তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করে দিলাম। তারপরে যেটা আছে যে কর্তার ইচ্ছায় তোমার কর্তার ইচ্ছায় কর্ম, উলুবনে কীর্তন। ব্যাপারটা কেমন হলো তো, অর্থাৎ এই কর্তার ইচ্ছায় কর্ম, উলুবনে কীর্তন মানে কি, অর্থাৎ যার হাতে কর্তৃত্ব থাকে তার ইচ্ছা অনুসারে কিন্তু কাজ হয়, তাতে অপরের প্রতিবাদ কিন্তু করা কিন্তু বৃথা। অর্থাৎ যার কর্তার ইচ্ছায় কর্ম, উলুবনে কীর্তন, অর্থাৎ উনি যেটা চাইবেন সেটাই হবে, অন্য কোনো জায়গায় হওয়ার কোনো প্রশ্ন নেই। কর্তা চেয়েছেন উলুবনে কীর্তন, তো উলুবনেই কীর্তন হয়, কিন্তু উলুবন তো আর কীর্তনের জায়গা নয়, কিন্তু কর্তা চেয়েছেন, ওনার হাতে ক্ষমতা, সুতরাং উনি যেটা করবেন সেটাই কিন্তু হবে। সে অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়েছে। পট হচ্ছে কপট প্রেমে লুকোচুরি, মুখে মধু হৃদে ছুরি। অসাধারণ কথা। অর্থাৎ কপট মানে প্রতারক, যেখানে প্রতারণার ব্যাপার থাকে, যেখানে ছলনার ব্যাপার থাকে, সেরকম প্রেমে ভালোবাসায় মুখে মিষ্টি কথা বলে, মনে মনে কিন্তু অনিষ্ট করার চেষ্টাটা কিন্তু করে। অর্থাৎ দেখবো অনেক বেশিরভাগ মানুষ এখন মুখে মিষ্টি কথা, মানে মিষ্টি ছুরি, মুখে মিষ্টি কথা বলে, কিন্তু আকারে কিন্তু তোমার ক্ষতি করাটারই চেষ্টা করে। হ্যাঁ, পট হচ্ছে কপাল ছাড়া পথ নাই। এই কপাল ছাড়া পথ নয় কি, যেটা অদৃষ্টে আছে, যেটা কপাল আছে তা হবে, সেখানে কেউ কিন্তু আমি তুমি কেউ কিন্তু সেই জায়গাটাকে কিন্তু বদলাতে কিন্তু পারবো না। পট হচ্ছে কপাল ভাঙলে জোড়া লাগে না। মানে কি বলতো, অদৃষ্ট বা কপাল একবার যদি অপ্রসন্ন হয়, অর্থাৎ তোমার থেকে দূরে চলে যায়, ঠিক আছে, শীঘ্র আর সে উন্নতি লাভ করতে কিন্তু পারে না। যেমন বর্তমানে আমার এতটাই খারাপ কপাল, এতটাই মানে খারাপ সময়ের মধ্যে যাচ্ছে যে উন্নতির কোনো সম্ভাবনাই কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপর হচ্ছে কপাল সঙ্গে সঙ্গে যায়, অর্থাৎ আমি যেখানে যাই আমার কপাল সেখানে যায়। অসাধারণ জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ ব্যাপারটা যে যার অদৃষ্ট মন্দ তার কোনো স্থানে সুখ নেই, অর্থাৎ কপাল খারাপ হলে তুমি যেখানেই যাও না কেন সেখানে তোমার সঙ্গে কিন্তু খারাপই হতে থাকবে। পরটা হচ্ছে কপালের এমনি ফের, যাব বিয়ে করতে কাটি শঙ্কর ঘোষের বের। মানে ব্যাপারটা কী বলতো, কপাল যদি মন্দ হয় তখন কি বলতো, আনন্দের কাজ করতে গিয়েও কিন্তু পরিশ্রমের কার্য কিন্তু করতে হয়, এরকম একটা বিষয়।
পরে হচ্ছে কপালের লিখন না যায় খণ্ডন, মানে হচ্ছে অদৃষ্টে তোমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা ঘটবেই, কোনো রকম হাজার চেষ্টা করো তুমি কিন্তু তাকে পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, তারপর হচ্ছে কম্বলে লোম বাঁচলে থাকে কি, অর্থাৎ যেখানে সকলেই মন্দ সেখানে মন্দ লোক বাঁচা মানে কখনোই কিন্তু সম্ভব নয়, মানে ঠক বাঁচতে গাও, যেটা তো কপালের প্রত্যেক মানে যেটা কম্বল একটা একটা করে লোম বাঁচতে থাকলে কিন্তু গোটা মানে কম্বলটাই ফাঁকা হয়ে যাবে, ফলে কম্বল বলে কিন্তু কোনো বস্তু আর কিন্তু সেখানে অস্তিত্ব কিন্তু থাকবে না। তারপর হচ্ছে কয়লা না ছাড়লে ময়লা, অর্থাৎ কি মানে কয়লা মানে দুষ্ট লোক, মানে কয়লা যতই ধাও যা করো তার কালো কিন্তু থেকেই যাবে, ফলে দুষ্ট বা খারাপ লোককে তুমি যতই উপদেশ দাও সে কখনোই কিন্তু তার মন্দ স্বভাব ত্যাগ করতে পারবে না। তারপর হচ্ছে করো গোবিন্দ বাপের শ্রাদ্ধ আরও বামুন আছে, মানে বাপের শ্রাদ্ধ করে পুরোহিতের অভাব হয় না, অর্থাৎ বাপের শ্রাদ্ধ করে পুরোহিত এদিক ওদিক থেকে জুটবে, কারণ পুরোহিতদের সেখানে একটা লাভের বিষয় থাকে, সুতরাং তারা ঠিক সেখানে পৌঁছে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে করো যদি তাড়াতাড়ি ভুলের হবে বাড়াবাড়ি, মানে ব্যাপারটা কি, অর্থাৎ তুমি যে কোনো কাজ যে কোনোভাবে দ্রুত করতে গেলে সেখানে ভুল হবে, ধীরে সুস্থে এই জন্য প্রত্যেকটা জিনিস হতে করা উচিত। এটাকে ইংরেজিতে এইভাবে ব্যবহার করা হয়, দ্য মোর হাস্ট দ্য লেস স্পিড, এইভাবে কিন্তু ইংরেজিতে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, পরটা হচ্ছে কর্য করে যেই কষ্ট পায় সেই, অর্থাৎ কর্য মানে ধার, অর্থাৎ যিনি ধার করবেন সে কষ্ট পাবেই, অর্থাৎ ঋণী যে ঋণী ব্যক্তি সে সবসময় দুঃখে থাকে আর অঋণী ব্যক্তি সবসময় সুখে থাকে। আমি দেখবে আমি একদিন না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু ঋণ করতে কিন্তু আমি রাজি নই, ঋণগ্রস্ত হয়ে কারো কাছে টাকা নিয়ে আমি ভালো মন্দ খাবো, ভালো পোশাক পরিচ্ছদ করে আড়ম্বর দেখাবো, লোককে এটা দেখাবো, এটা আমি নেই, অর্থাৎ না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু কখনো ঋণ হতে কিন্তু রাজি নেই। হ্যাঁ, পরটা হচ্ছে কর্তা মুগের ডাল খান না, কেন খান না, পান না তাই খান না, মানে ব্যাপারটা কি বলো তো, মানে বাড়ির যে মালিক সে মুগের ডাল খান না, কেন খায় না জানো তো, আসলে সে পায় না বলে, মানে ব্যাপারটা কি দুষ্প্রাপ্য জিনিসে বৈরাগ্য প্রকার, অর্থাৎ যেটা আমি পাই না সেটা বৈরাগ্য, তার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, সেটা বোঝাতে কিন্তু চাই। এটা হচ্ছে ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় যে গ্রেপস আর সোর, মানে আঙুর ফল টক, আমরা পড়েছি না এরকম। পরটা হচ্ছে কর্তা যে ঘি খান তাই এক আচরেই মালুম, মানে ব্যাপারটা কেমন যে কর্তা যে ঘি খান তাই এক আচরে মালুম, মানে হচ্ছে অর্থাৎ যার গায়ে মানে আচর দিলে খড়ি ফুটে ওঠে, অর্থাৎ সে দীর্ঘদিন তেল নেয় না সেটা বোঝা যায়, নিশ্চয়ই ঘি খায় না বলে বোঝা যায়, মানে পরীক্ষাতেই বিদ্যার প্রকাশ হইয়া পড়ে, অর্থাৎ তুমি কতটা পড়াশোনা করেছো সেটা পরীক্ষা নিলেই কিন্তু ব্যাপারটা কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, পরে কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত চিকিৎসক চিনতে পারি যার ঔষধ মজবুত, এটা কলমে কায়স্থ চিনি দেখবো বর্তমানে ক্লাস 10 বাংলা মিডিয়ামে এটা হারিয়ে যায় কালি কলম প্রবন্ধে এটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কলমে অর্থাৎ লেখার কায়দা দেখে কায়স্থ চেনা যায়, ঠিক তেমন গোপের বহর দেখে রাজপুত জাতি কিন্তু চিনতে পারা যায়, আর যার ঔষধে রোগ আরাম হয় বা রোগ সারে তাকেই কিন্তু চিকিৎসক বলে কিন্তু চেনা যায়, অর্থাৎ সে যে একজন ভালো চিকিৎসক সেটা কিন্তু বোঝা যায়। পরটা হচ্ছে কলসির জল গড়াতে গড়াতে কত থাকে, অর্থাৎ যদি আয় না থাকে তবে আগের যে সঞ্চয় ধন সেটা ব্যয় করতে করতে কিন্তু শীঘ্রই কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ আয় করাটা জীবনে কিন্তু একান্ত প্রয়োজন, সঞ্চয়ে কিন্তু বেশি দিন চলে না, তাই বলে বসে খেলে রাজার গোলাতেও কিন্তু মানায় না, আমার বাবা এটা খুব বলতেন। পরটা হচ্ছে কলার ভেলায় সমুদ্র পার, অর্থাৎ কলার ভেলায় সমুদ্র মানে বুঝতেই পারছো সমুদ্র কত বড়, আর কলার ভেলা কি সামান্য জিনিস, ফলে সামান্য উপায়ে যদি বিরোধ কার্য সম্পাদনের বৃথা চেষ্টা সেই অর্থে কিন্তু এটা ব্যবহার করা হয়। পরে হচ্ছে কলুর ছেলে গয়লার গাই গৃহস্থকে পুষতে নাই, মানে ব্যাপারটা কি বলতো, অর্থাৎ কলুর ছেলে কেবল ঘানি গাছে বসে থাকে, অন্য কাজ পারে না, ঠিক তেমন গলার গাভীও রাত্রে মানে চোরা খায়, অন্য খাবার পছন্দ করে না, সুতরাং গৃহস্থের পক্ষে ইহা কিন্তু খুবই অসুবিধাজনক একটা ব্যাপার হয়ে দেখা দেয়। খুব জনপ্রিয় প্রবাদ পরেরটা কলুর বলদ খুব ব্যবহৃত হয়, যে কলুর বলদের সাধারণত চক্ষু থাকে না, সে কেবল ঘুরে ঘুরে একই কাজ করতে, চক্ষু থাকে না মানে তার দু চোখে পটি বেঁধে দেওয়া হয়, যে নিজের ভালো মন্দ না বুঝে কেবল পরের উপদেশ মতো কাজ করে তার সম্বন্ধে কিন্তু এটা ব্যবহৃত হয় কলুর বলদ, অর্থাৎ পরিশ্রম করতে পারে ভারবাহী কিন্তু ফলভোগী কিন্তু নয়। হ্যাঁ, তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ, তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। পরটা হচ্ছে কল্লার বা দুষ্টের ঘাড় বললায় মানে বলতায় ভাঙে, মানে দুষ্ট লোকের শাস্তি আসে, অর্থাৎ তুমি অন্যায় করলে তুমি যেমন কর্ম করবে তেমন ফল কিন্তু তোমাকে পেতেই হবে।
পরে হচ্ছে করলে যত্ন মেলে রত্ন, মানে যত্ন করে তুমি যদি কাজ করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমার কার্যসিদ্ধি হবেই হবে, কেউ কিন্তু আটকাতে পারবে না। পরটা কষ্টে দিয়ে দান আর পিত্তি মেরে ভোজন, মানে ব্যাপারটা কি, অর্থাৎ পিত্তি পড়লে অর্থাৎ না খেয়ে থাকলে তাকে পিত্তি পড়া বলে। আর ভোজনে সুখ বা রুচি থাকে না, অর্থাৎ অনেকক্ষণ না খেয়ে থাকার পরে যদি খাও তখন কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায় না, সুখটা পাওয়া যায় না, শান্তিটা পাওয়া যায় না। অর্থাৎ অনেক কষ্ট দিয়ে দান করলে সেই মানে গ্রহণ তার মনে সুখ হয় না, উভয় দুঃখপ্রবোধ। অর্থাৎ কাউকে কষ্ট দেওয়ার পরে তুমি যদি কিছু দাও তাহলে সেটা কিন্তু আর দানের জায়গায় কিন্তু থাকে না, ঠিক আছে। অর্থাৎ ধরো তুমি আজকে প্রায় তোমার কেউ খুবই আপনজন আজকে 24 ঘন্টা হতে গেল তোমাকে ফোন করে না, তারপরে ফোন করে যদি মিষ্টি কথা বলে, অর্থাৎ আগে কষ্ট দিয়ে ফেললো, তারপর যতই মিষ্টি কথা বলুক তোমাকে দান করুক, তখন কিন্তু সেই দানের মধ্যে মিষ্টতার মধ্যে ততটা কিন্তু সুখ থাকে না। হ্যাঁ, পরে হচ্ছে কষ্ট বই ইষ্ট নাই, অর্থাৎ কষ্ট বই ইষ্ট মানে কষ্ট না করলে কেষ্ট মেলে না, অর্থাৎ কষ্ট পরিশ্রম করলে তবেই ফলভোগ করা যায়, যেটা সংস্কৃততে এইভাবে ব্যবহৃত হয় নহি সুখং দুঃখং বিনা লভ্যতে, আর ইংরেজিতে ভেবে বলা হয় নো পেইন নো গেইন। দেখবে বন্ধু, আমি আপ্রাণ চেষ্টা করি প্রত্যেকটা বাংলা প্রবাদের সঙ্গে যদি ইংরেজি প্রবাদ থাকে সেটা বলে দেওয়ার জন্যে, যদি সংস্কৃত প্রবাদ থাকে সেটা বলার জন্য, অর্থাৎ এখানেই আমার বিশেষত্ব, অর্থাৎ বাংলা ইংরেজি সংস্কৃত তিনটেই তো আমাদের ভাষা, ফলে তিনটেকে যাতে ঠিকঠাকভাবে পড়িয়ে দিয়ে যায় এবং তিনটে প্রবাদই কিন্তু ব্যবহৃত হয়, যেন তিনটেকে আমি চেষ্টা করি যদি আমার জানা থাকলে তিনটেকে একসঙ্গে বলে দিতে। হ্যাঁ, পরে কষ্ট বিনা কৃষ্ণ মিলে না, মানে কৃষ্ণ মেলা যেটা বলছিলাম, অর্থাৎ একান্ত ঐকান্তিক যত্ন বা সাধনা না করলে কিন্তু কখনোই তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। তারপরে কষতে কষতে বাঁধন ছেড়ে, মানে কি অধিক টানে যে বন্ধন অর্থাৎ যে দড়ি দিয়ে তুমি বেঁধেছো সেটা কিন্তু ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, অর্থাৎ আধিক্যের যে কুফল সেটা বোঝা, অর্থাৎ কোনো জিনিস অতিরিক্ত কিন্তু ভালো নয় এটা বোঝানোর জন্য এটা কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কাঁচ পোকায় আটশোলা ধরা, মানে হচ্ছে এমন অবস্থায় পড়া যে যখন তা থেকে আর নিষ্কৃতি লাভের আশা থাকে না, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে কাঁচা গাঁথনির দুনো খাটুনি, মানে ব্যাপারটা কি বলতো, অর্থাৎ গাঁথবার সময় একবার যদি পরিশ্রম করতে হয় এবং অর্থাৎ তুমি কোনো জিনিস গাঁথছো, সে গাঁথার সময় একবার পরিশ্রম করতে হয় এবং শীঘ্র ভাঙিয়ে যায় এমন, এজন্য সেগুলি সরাইবার জন্য আবার পরিশ্রম কিন্তু করতে হয়। তাই কাঁচা গাঁথনি, অর্থাৎ তুমি ভালোভাবে কাজ করলে পরে সেটা সুবিধা, তুমি যদি এই কাঁচা গাঁথনি দাও ভেঙে পড়লে আবার কষ্ট করে তোমাকে কিন্তু করতে হবে। পরটা হচ্ছে কাঁচা গাঁথনির নাই আটনি, মানে কাঁচা গাঁথনির আট নাই, অর্থাৎ মজবুত হয় না, কাঁচা গাঁথনি করলে মজবুত হয় না, ভেঙে পড়ে, ফলে দুনো খাটনি তো তোমাকে হবেই। পরটা হচ্ছে কাঁচা গুয়ে ঢিল মারা, এই যে কাঁচা গুয়ে ঢিল মারা মানে কি, এটা আমরা কখনোই কিন্তু চাই না, কারণ বিষটাতে যদি তুমি ঢিল মারো সেই বিষটাটা দুর্গন্ধ ছড়াবে, তোমার গায়ে লাগতে পারে, খারাপ। অর্থাৎ বিষয়টা কি, বিষয়টা হচ্ছে অপ্রীতিকর কার্য লিপ্ত থাকলে নিজেরই কিন্তু অনিষ্ট হয় বা কিন্তু ক্ষতি হয়, অর্থাৎ ড্রেনে ঢিল মারা, অর্থাৎ ড্রেনে পচার জল তো তোমার সেই লাগবে, এই জন্য নোংরা জিনিসটা না খাটাটাই হচ্ছে ভালো। পরে যে কাঁচা বাসে ঘুণ ধরা, খুবই জনপ্রিয় প্রবাদ, যে অর্থাৎ অপরিণত বয়সে যদি চরিত্রহীন হয়ে যায় তখন কাঁচা বাসে ঘুণ ধরা কথাটা কিন্তু ব্যবহৃত হয়। পরে হচ্ছে কাঁচা মাটিতে পা দেওয়া, অর্থাৎ যার ভিত্তি দৃঢ় নয় অর্থাৎ শক্ত নয়, তার উপর যদি নির্ভর করলে কিন্তু ইষ্টলাভ হয় না, অর্থাৎ তুমি যার উপর মানে যাকে অবলম্বনকে কার্যসিদ্ধি করতে চাইছো সেটা কিন্তু পাকাপোক্ত হতে হয়, নাহলে কিন্তু কার্য কমপ্লিট হয় না। হ্যাঁ, পরে হচ্ছে কাঁচাই নৈনাবাস আর পাকলে করে বলছে ট্যাস ট্যাস, এটা আগে আমি বলি ব্যাপারটা হচ্ছে বাঁশ পাকলে কিন্তু আর নোয়ানো যায় না, মানে ঝোঁকানো যায় না, অর্থাৎ বাল্যকালে ছোটোবেলায় যদি সুশিক্ষা না দিয়ে যায় তখন কিন্তু সন্তান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, ফলে বয়স্ককালে যতই তাকে সংশোধন করার চেষ্টা করে না কেন কখনোই কিন্তু সে সংশোধন কিন্তু হয় না, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়ে থাকে। পরে হচ্ছে কাটা গাছের তলায় থাকা, মানে এই কাটা গাছের তলায় থাকা নাকি সর্বদাই তোমাকে শঙ্কিত এবং অসুখী থাকা, তা যে কোনো সময় যে কোনোভাবে গাছটা ভেঙে পড়তে পারে, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, পরে যে কাটা দিয়ে কাটা তোলা, মানে শত্রুর দ্বারাই শত্রুকে শাসন করা বা বধ করা, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। দেখুন, এই যে প্রবাদ প্রবচন আমি যখন 2003 মাধ্যমিক পরীক্ষা দিই তখন এটা কিন্তু আমাদের পাঠ্য ছিল, বর্তমানে ক্লাস 11 এটা পাঠ্য আছে, এসএসসিতে, এমএসসিতে, পিএসসিতে, কলেজ সার্ভিস কমিশনে পাঠ্য আছে। হ্যাঁ, তাছাড়া আমরা বাস্তব জীবনে যখন কথা বলি, বাস্তব জীবনে কথোপকথনে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রবাদ প্রবচনটা যদি তুমি ঠিকঠাক ব্যবহার করতে পারো তাহলে তোমার কিন্তু কথাটাও কিন্তু অনেকটা কিন্তু সুন্দর করতে পারবে বা লেখালেখিও কিন্তু অনেকটা পাকাপোক্ত করতে পারবে।
হ্যাঁ, পট হচ্ছে কাঁঠালের আমসত্ত্ব, এটাও খুবই ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা সাধারণত জানি আমের আমসত্ত্ব, কাঁঠালের হয় না। ফলে হচ্ছে অসম্ভব বস্তু বা ব্যাপার অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। এর সিমিলার একটা প্রবাদ মনে পড়ে যাচ্ছে, সোনার পাথর বাটি, অর্থাৎ সোনার পাথর বাটিতে হওয়া সম্ভব না, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, পরে হচ্ছে কারানো চালে 3 ঘা পার, অর্থাৎ যে কাজ সম্পূর্ণ হয়েছে সে সম্বন্ধে পরিশ্রম করা নিষ্প্রয়োজন। অর্থাৎ আমার যে কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা আমি করতে যাবো কারণ নিষ্প্রয়োজন। এই পার মানে কি, ঢেকিতে আঘাত, অর্থাৎ যে কাল কারানো হয়ে গেছে, করা হয়ে গেছে, সেই চালে কেন আমি 3 ঘা পার দেবো, তারপরে কেন ঢেকি আমি পার দিতে যাব, সেটা করা হয় না। অর্থাৎ কমপ্লিট কাজের পরিশ্রম করাটা কিন্তু নিষ্প্রয়োজন। ধর কাঁধে কুড়ুল বনময় খোঁজা, মানে অর্থাৎ যেটা তোমার নিজের কাছেই আছে তাকে অন্য স্থানে যদি খুঁজতে যায় তখন তাকে বলাচ্ছে কিন্তু তোমার যাকে বলাচ্ছে কাঁধে কুড়ুল বনময় খোঁজা। আঙ্কেল পজারের আমরা প্রতি ইংরেজিতে গল্প খুঁজেছিলাম, তোমরা জানো অনেকেই আছে এরকম যে নিজের কাছে আছে অথচ খোঁজার জন্য সবাইকে পাগল করে ফেলে। হ্যাঁ, তারপর হচ্ছে কাক ও কোকিল একই বর্ণ কিন্তু স্বরে ভিন্ন ভিন্ন। দেখো বন্ধু, এই যে কাক ও কোকিলে দেখতে একই রকম কিন্তু ডাকলেই বোঝা যায় কে আসলে কোকিল কে কাক। আসলে সাধু এবং অসাধু আকৃতিতে কিন্তু চেনা যায় না, কাজের বেলা কিন্তু চেনা যায় কে প্রকৃত সাধু কে প্রকৃতপক্ষে কিন্তু অসাধু। এটাই হচ্ছে বাস্তব জীবনের মানুষকে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ চেহারা দেখে তোমাকে সাধু পুরুষ মনে হলো, সে প্রকৃতপক্ষে সাধু পুরুষ নয়, কার্যে বোঝা যাবে কে কতটা কিন্তু ভালো মানুষ। সুতরাং রাজপুতের মতো দেখতে, খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম ছেলে, এটাই কিন্তু তার পরিচয় নয়। সে মানুষ হিসেবে কতটা ভালো সেটাই কিন্তু তার পরিচয় হওয়া উচিত এবং সেটাই সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পাবে। হ্যাঁ, আশা করছি বন্ধু আজকে আগঠিত আমার দ্বিতীয় প্রবাদ প্রবচনের দ্বিতীয় ক্লাস আর টোটাল প্রবাদ প্রবচনের 14 নম্বর ক্লাস, একটা সুন্দর তত্ত্ব সমৃদ্ধ এবং বিশ্লেষণ সমৃদ্ধ ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি। তারপরেই কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।